চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বার্ধক্য এবং মর্যাদাপূর্ণ জীবন। তো বার্ধক্য জীবনের একটি অনিবার্য পরিণতি, যেটা সকলেরই আসে, এবং বাংলাদেশে প্রতিদিন প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু বাড়ছে। তো বাংলাদেশের প্রবীণদের বর্তমান পরিস্থিতি কেমন এবং কি দেখছেন আপনি? এটি বাংলাদেশে প্রবীণ যে নীতিমালা রয়েছে, এটি 2013 সনে প্রণয়ন করা হয়েছে। তো সেই নীতিমালা অনুযায়ী 60 বছর এবং তার ঊর্ধ্ব যে বয়স, তাদেরকে প্রবীণ বলে বিবেচনা করা হয়ে থাকে। তো সেই হিসাবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর প্রায় 10%, 9%-এর উপরে জনগোষ্ঠী তারা হলো প্রবীণ। এবং আমরা যদি পরিসংখ্যানের দিকে দেখি তাহলে দেখব যে এই যে 9.5 বা 10% জনগোষ্ঠী, এটি কিন্তু প্রায় 2.5 কোটি, 2 কোটির উপরে এবং 2.5 কোটির মতো জনগোষ্ঠী তৈরি করছে আর কি। এবং সেটি দিন দিন বেড়েই চলেছে এবং এরকম প্রেডিকশন করা হচ্ছে যে 2050 সনে আমাদের এই প্রবীণ জনগোষ্ঠী এটি 50 মিলিয়ন বা আপনার 5 কোটিতে গিয়ে দাঁড়াবে আর কি। তো এখানে যেটি বিষয় হচ্ছে যে এই যে প্রবীণ জনগোষ্ঠী, তারা অর্থনীতিতে অবদান রাখে, তারা খেটে পরিশ্রম করে পরিবার পরিচালনা করে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অবদান রাখে। কিন্তু তারা যখন এই দুর্বল হয়ে যায়, তারা যখন প্রবীণ হয়ে যায় আর কি, বার্ধক্যে উপনীত হয় আর কি, তখন আসলে সেই রকমভাবে বাংলাদেশে সরকারি, বেসরকারি বা প্রাইভেট সেক্টরেও আর কি তেমন কোনো উদ্যোগ দেখা যায় না যে তাদেরকে সহযোগিতা করার মতো আর কি। আচ্ছা, এক্ষেত্রে প্রবীণদের নিরাপত্তা এবং সুরক্ষা তো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রবীণরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি? সমস্যার কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে শারীরিক সমস্যা। যখন বয়স হয় তখন বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং আসলে আক্রান্তও হয়। আপনার বলতে হবে যে ডায়াবেটিস, তারপরে হৃদরোগ, ইভেন উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু অধিকাংশ বয়োজ্যেষ্ঠ বা অধিকাংশ প্রবীণের মধ্যে এটি দেখা যায় আর কি। আর দ্বিতীয় যে সমস্যার যেটি বলতে হবে সেটা মানসিক সমস্যা। আমাদের এখানে শারীরিক সমস্যাটাকে মোটামুটি প্রায়োরিটি দেওয়া হয়, অ্যাড্রেস করা হয়, কিন্তু মানসিক সমস্যা সেটি কিন্তু আমাদের এখানে সেভাবে অ্যাড্রেস করা হয় না। আপনার কখনো কখনো তারা বিষণ্ণতা, একাকিত্ব এবং খুবই খারাপ অবস্থা হয় যে কোনো প্রবীণ তারা ডিমেনশিয়ায় আক্রান্ত হয় এবং ডিমেনশিয়ায় যখন আক্রান্ত হয় তখন কিন্তু তারা আসলে তাদের স্মৃতিভ্রম হয়, তারা ভুলে যায় যে একটু আগে কি করেছে অথবা তাকে কি করতে হবে, এগুলো সে মনে রাখতে পারে না আর কি। এবং এই ধরনের প্রবীণ যারা আর কি, তারা কিন্তু অনেক বেশি সমস্যার মধ্যে পড়ে থাকে। আর তৃতীয় যেটি আমি বলতে চাই, সামাজিক সমস্যা হলো যে দেখবেন যে একটা মানুষ এরকমভাবে সে দুর্দান্ত প্রতাপে সে পরিবার পরিচালনা করেছে, হয়তো বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, প্রবীণ বয়সে এসে যখন সে দুর্বল হয়ে গিয়েছে তখন কিন্তু তাকে সামাজিকভাবে ওই রকম সম্মানটি করা হচ্ছে না, তার মতামতকে ওই রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং তাকে উপেক্ষা করা হচ্ছে, কখনো কখনো অবহেলাও করা হচ্ছে আর কি। এবং আরেকটা জিনিস আমরা নতুন করে দেখছি আর কি, আমি সমাজবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে, যে জেনারেশন গ্যাপ। দেখবেন যে ইয়াং জেনারেশন যারা আর কি, তারা প্রবীণদেরকে তারা কি বোঝে অথবা তাদের যে চিন্তা চেতনা সেগুলো ব্যাকডেটেড হয়ে গিয়েছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু সামাজিক একটা ব্যাপার আমরা দেখছি আর কি, দেখা যাচ্ছে। আর চতুর্থ যে ব্যাপারটি আমরা উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যে তারা নিরাপত্তার একটা সমস্যার মধ্যে ভুগে থাকে। নিরাপত্তার সমস্যা কি রকম হলো, যে যেমন হচ্ছে যে আইনি যে সুরক্ষা সে জানাই নেই, তার ধরেন যে ওই বয়সে আইনি সুরক্ষা কি, তার অধিকার কি, সে ব্যাপারে তার আসলে ওরকম কোনো ধারণাই থাকে না। এবং কখনো কখনো এটি অনেক ডিগনিফাইড প্রবীণের ক্ষেত্রেও ঘটেছে যে তারা এই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়েছে, তার যে সম্পত্তি, তার যে ব্যাংক ব্যালেন্স, এগুলো বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে এগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে আর কি। আমি একজন
সাবেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমি নামটা বলতে চাই না আর কি, তিনিও এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন প্রবীণ বয়সে, এবং তার সহায় সম্পত্তি সব কিছু লিখে নেওয়া হয়েছে, এবং মাঝে মধ্যে সে নির্যাতনেরও শিকার হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। তো আমাদের এখানে প্রবীণরা আসলে ওরকম কোনো সোশ্যাল মেকানিজম, ওইরকম কোনো সামাজিক সুরক্ষা বলয় আমরা তৈরি করতে পারিনি, যেটি ধরেন যে আগে কিন্তু এক ধরনের যৌথ পরিবার যেহেতু ছিল, সেখানে কিন্তু সেটির একটা সাপোর্ট কিন্তু আমরা পেতাম। এখন আর সেটি ওইভাবে কাজ করছে না। মূলত আমাদের সোসাইটি তো একটা ট্রানজিশনের মধ্য দিয়ে, একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এটি যেমন দেখবেন ট্রেডিশনাল ব্যবস্থাও আছে, আবার হচ্ছে মডার্ন ব্যবস্থাও আছে। এর ফলে হয়েছে কি যে কোনো কোনো জায়গায় আমাদের এমন করে আমাদের মানে আচরণগত গ্যাপ দেখা যাচ্ছে, যেগুলো আসলে অ্যাড্রেস করার জন্য পার্টিকুলারলি অল্টারনেটিভ ইনস্টিটিউশন বিল্ড আপ করা প্রয়োজন আর কি। এবং সেই কাজটি আসলে মানে ওইভাবে হয়ে ওঠেনি, সরকারি বেসরকারি বা এই প্রাইভেট উদ্যোগের মাধ্যমে এটি দেখা যাচ্ছে না আর কি। এক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে প্রবীণ যে মানসিক একাকিত্বের যে সমস্যাটা, এটা কিন্তু আমরা কিছুদিন আগে একটা নিউজে যদি দেখি যে সেখানে মা অনেক দিন ধরে বাসায় ছিলেন এবং সন্তানরা কেউই তার সাথে যোগাযোগ করে নাই। এই যে এই বিষয়টা বা এই দায়বদ্ধতার জায়গাটা কোথায়? কারণ একটা বয়সের পর স্বাভাবিকভাবে তাদের সেই মেন্টালিটিটা থাকে না যে তারা বাইরে ঘুরতে যাবে কিংবা তারা কারোর সাথে কথা বলবে, কমিউনিকেশন বা প্রতিবেশী কতটুকুই বা করবেন। ফ্যামিলি মেম্বারের কাছ থেকেও তিনি ডিটাচ হয়ে গেছেন এবং আস্তে আস্তে তারাও তাকে সরিয়ে রেখেছেন বা দূরে রেখেছেন, কমিউনিকেশন গ্যাপটা। তখন ওই বয়সে কি করণীয় রয়েছে বা আমাদের জায়গা থেকে আমাদের কিছু করার আছে? আমি বুঝতে পেরেছি আর কি, আপনি ওই মিরপুরের যে নূরজাহান বেগম ওই ঘটনাটিকে ইঙ্গিত করছেন আর কি। সেটি আমাদের মানে সারা বাংলাদেশকে ভয়ঙ্করভাবে নাড়া দিয়েছিল আর কি। আমরা সবাই একেবারে শোকে কষ্টে মুহ্যমান হয়েছিলাম যে কিভাবে এই এক 75 ঊর্ধ্ব এক নারী, প্রবীণ নারী, তিনি আবার শিক্ষকতা পেশায়ও ছিলেন এবং তার চারটি সন্তান রয়েছে, যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবদান রাখছে, কাজ করছে, এবং সে এই রকম একটি অবহেলা, আমি বলবো যে তার মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু না, এটি একটা অবহেলাজনিত মৃত্যু। আমাদের দেশে এখানে প্রবীণ নীতিমালা রয়েছে, 2013 সনে এটি প্রণয়ন করা হয়েছে। একই বছর এই বয়স্ক বাবা মার জন্য যে সুরক্ষা, সে আইনটিও প্রণয়ন করা হয়েছে। সেখানে কিন্তু এই ধরনের অবহেলা যদি করা হয়, তো সেই ক্ষেত্রে আপনার যেমন হচ্ছে যে অর্থদণ্ড এবং হচ্ছে যে একই সাথে কারাদণ্ড, এই ধরনের বিধানও কিন্তু রয়েছে। আমি দুঃখের সাথে বলবো যে এই নূরজাহান বেগম একজন শুধুমাত্র মা না, সেটি একটা উদাহরণ। এই মাটি যেভাবে যে রকমের অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে, এই মায়ের সন্তানদের আমরা কিভাবে সমাজে স্বাভাবিকভাবে গ্রহণ করব, এটি আসলে একটা চিন্তার জায়গা আর কি। এবং আপনি যেটি উল্লেখ করেছেন যে আসলে কি আমরা করতে পারি আর কি, আমরা যেটি করতে পারি আর কি, এটি যে এই প্রবীণদেরকে আমরা সম্মান করতে পারি এবং প্রবীণদের অধিকারের ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারি। এই যে আজকে আপনারা একটি এই ব্যাপারে এই বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছেন, সেটিও অনেক অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত। কারণ সংবেদনশীল গণমাধ্যম যখন এই ধরনের ঘটনা ঘটে এবং গণমাধ্যম সেটিকে যখন গুরুত্ব নিয়ে যখন তুলে ধরে, তখন কিন্তু সারা বাংলাদেশ এবং সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা কিন্তু পৌঁছে যায়। আমাদের যেটি করতে হবে প্রথমেই হচ্ছে যে পরিবারকে এগিয়ে আসতে হবে। পরিবারকে এগিয়ে আসতে হবে, কারণ হলো পরিবার হলো সমাজের ক্ষুদ্রতম মৌলিক একক। এই পরিবারে যদি এই প্রবীণরা যদি আশ্রয় পায়, সেখানে যদি সম্মানিত বোধ করে, সেখানে যদি মর্যাদা পায়, সেখানে যদি তার অধিকার রক্ষা হয়, তার স্বাস্থ্য, তার সুস্থতা, এগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে সেটি সবচেয়ে ভালো। কিন্তু ওই যে আগে উল্লেখ করলাম, আমাদের সমাজ একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যে সেখানে পরিবারের ভূমিকাও পরিবর্তন হচ্ছে। আগে এক সময় যৌথ পরিবার ছিল, সেখান থেকে আজকে আমরা একক পরিবারে উপনীত হয়েছি। পরিবর্তন অবশ্যম্ভাবী হবে, কিন্তু সেখানে আমরা এই প্রবীণদেরকে কিভাবে অ্যাকোমোডেট করব, তাদেরকে কিভাবে সাপোর্ট সার্ভিস জেনারেট করব, সেটি কিন্তু ভাবার জায়গা রয়েছে। আমার একটা জিনিস মনে হচ্ছে এখন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তুলে ধরতে চাই, যে দেখবেন যে নারী শিশুদের জন্য আলাদা পৃথক মন্ত্রণালয় রয়েছে। ওয়াই নট, যে 2050 সনে 5 কোটি আপনার প্রবীণ হবে, সেই 5 কোটি প্রবীণ, তাদের সমস্যাগুলো ইউনিক, আমাদের এই বয়সের সমস্যা থেকে পুরো আলাদা। তো সেই প্রবীণদের সমস্যাগুলো সমাধান করার জন্য কেন একটা মন্ত্রণালয় করা হবে না,
বাংলাদেশে একটা মন্ত্রণালয় থাকা উচিত, যে মন্ত্রণালয়টি প্রবীণদের সমস্যাগুলো দেখবে এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ভূমিকা রাখবে। এটি থাকা উচিত বলে আমি মনে করি। আর দ্বিতীয় পরবর্তী যে বিষয়টি উল্লেখ করতে চাই, যে আমাদেরকে শুধুমাত্র পরিবার না, পরিবারের বাইরেও সেখানে আইনগত একটা সুরক্ষা থাকতে হবে। আপনার আইন রয়েছে 2013 সনের যে আপনার এই বাবা মার ভরণ পোষণ আইন, যেটি কিন্তু আপনার এই বয়স্ক বাবা মার দেখভাল করা সন্তানের জন্য আবশ্যক। তো সেই আইনের প্রয়োগ কোথায়? অনেক বাবা মা, এই নূরজাহান বেগমের গল্প, এটি একটা ঘটনা, এটি একটা রূপক। আপনি অসংখ্য বাবা মা বয়স্ক সারা বাংলাদেশে রয়েছে, যাদেরকে তার সন্তানরা সামর্থ্য থাকার পরেও তারা কিন্তু ওইভাবে খোঁজখবর নিচ্ছেন। এটা আপনার যদি পাশে দেখেন, ও আপনার পাশে যদি দেখেন, আমার পাশেও কিন্তু আমরা এটা খুঁজে পাবো আর কি। তো যেটি হচ্ছে যে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র যে পরিবার, রাষ্ট্র, সমাজ এটি সমন্বিতভাবে যদি আমরা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে বয়স্ক প্রবীণদের জন্য যদি একটা সাপোর্ট তৈরি করতে পারি, তাদেরকে একটি মর্যাদাপূর্ণ, তাদেরকে একটি সম্মানজনক, তাদেরকে একটু নিরাপদ যদি আমরা জীবন দিতে পারি, তাহলে কিন্তু ধরেন যে আগামী দিনে হয়তো আমাদের প্রবীণরা একটা সুন্দর স্বাভাবিক জীবন পেতে পারে আর কি। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং অনেক কিছু নিয়ে কথা বলতে পারলাম। আশা করছি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা এই বিষয়টি নজরে রাখবেন এবং অবশ্যই ভাববেন। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনার জন্য অনেক শুভকামনা এবং এটিএন এর দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তবে এই একটি পয়েন্ট আমি যোগ করতে চাই, যে এই প্রবীণরা আমাদেরকে, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই দাঁড়িয়ে থাকার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটি প্রবীণরা তৈরি করেছে। এবং তারা এখন যখন শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, তখন তারা নিভৃতে চলে গিয়েছে। আজকে আমার যে এই সুযোগ সুবিধা তাদেরই দেয়া। আমার দায়িত্ব হলো সেই প্রবীণের পাশে দাঁড়ানো, প্রবীণকে মানবিকভাবে একটু টাচ দেয়া আর কি, যেটির ফলে সে বোধ করে যে আমি যে অবদানটি রেখেছি সেটি বৃথা না আর কি, ওরা আমাকে সেই সম্মানটি করছে আর কি। এবং সেটি সবার প্রতি এই আহ্বানটি থাকবে। আপনাকে আবারও ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।